আসসালামু আলাইকুম। হ্যালো, এসএসসি 26 ব্যাচ। তো আজকে আমরা রসায়নের সপ্তম অধ্যায় থেকে একটা সিকিউ নিয়ে এসেছি। এই সিকিউটা যদি আমরা করতে পারি তাহলে রসায়নের সপ্তম অধ্যায় থেকে আমরা একটা সিকিউ কমন পাবো ইনশাল্লাহ। চলো শুরু করি যে সিকিউটা আমরা কিভাবে সলভ করি। তো এখানে আমরা দেখি একটা সৃজনশীল আছে যে প্রথমেই দেওয়া আছে কি উদ্দীপকে কি দেওয়া আছে N2 প্লাস S2 2NS3। এটা হয়ে কি দেওয়া আছে ডেল এইচ এর মান দেওয়া আছে -92 কিলো জুল পার মোল। তারপরে দেওয়া আছে কি জিঙ্ক প্লাস কপার সালফেট, এটা বিক্রিয়া করে কি হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার, জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কি কপার। আচ্ছা, এটা দেওয়া আছে উদ্দীপকে, যে এটা উদ্দীপক হিসেবে দেওয়া আছে। এবার প্রশ্নতে আমরা কিভাবে সমাধান করতে পারি খুব সহজে সেটা দেখো। যে এখানে কি বলা হচ্ছে ক নম্বরে, উভমুখী বিক্রিয়া কাকে বলে? উভমুখী বিক্রিয়া হচ্ছে যে সকল বিক্রিয়া বিক্রিয়া করে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়, তাকে আমরা কি বলবো? উভমুখী বিক্রিয়া বলবো। অর্থাৎ যে সকল বিক্রিয়ায় বিক্রিয়কটা উৎপাদে পরিণত হবে এবং উৎপাদটা কি হবে? বিক্রিয়কে পরিণত হবে, সেটাকে আমরা কি বলবো? উভমুখী বিক্রিয়া বলবো। যেমন আমরা যদি বলি যে এখানে এক নম্বরে যেটা ক নম্বরে যদি আমরা বলি যে এখানে কি দেওয়া আছে N2 প্লাস হচ্ছে কত S2, N2 প্লাস হচ্ছে S2। তো এখানে আমরা কি এই যে তীর চিহ্ন দেওয়া আছে না দুইটা, এখানে আমরা কি বলতে পারি যে 2NH3, এটা একটা কি উভমুখী বিক্রিয়া। যেমন এটা বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে এবং উৎপাদ কিসে পরিণত হতে পারবে? বিক্রিয়কে পরিণত হতে পারবে, সেটাকে আমরা কি বলবো? উভমুখী বিক্রিয়া বলবো। এবার আমরা কি করব, খ নাম্বারটা সলভ করি। যে এখানে খ নাম্বার বলছে কি যে H2S2O7 এর কেন্দ্রীয় মৌলের জারণ মান নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? জারণ মান নির্ণয় করতে বলছে। তো আমরা এটা কিভাবে খুব সহজে কিভাবে সমাধান করতে পারি সেই জিনিসটা দেখো। যে খ, এখানে কি দেওয়া আছে পাইরোসালফিউরিক অ্যাসিড, এই যৌগটার নাম হচ্ছে কি পাইরোসালফিউরিক অ্যাসিড। যৌগটাকে আমরা এখানে ধরে নিব যে যৌগটা দেওয়া আছে H2S2O7। এই পাইরোসালফিউরিক অ্যাসিডের আমরা কেন্দ্রীয় মৌল কোনটা? আমরা জানি যে এই যৌগের কেন্দ্রীয় মৌল হচ্ছে মিডলেটটা, মাঝখানে একটা হচ্ছে কি কেন্দ্রীয় মৌল। তো আমরা ধরি, আমরা এখানে কি করব, ধরি যে S অর্থাৎ সালফার এর জারণ মান কত ইকুয়াল হচ্ছে x। আমরা ধরে নিলাম সালফারের জারণ মান কত x। এবার আমরা তাহলে কি করতে পারি যে আমরা জানি কি যে হাইড্রোজেনের চার্জ কত +1, হাইড্রোজেনের চার্জ +1 ইনটু কয়টা অণু আছে এখানে? দুইটা, এই জন্য কি করবো 2 দ্বারা গুণ করবো প্লাস এখানে কয়টা অণু? দুইটা, আর এখানে আমরা ধরে নিচ্ছি কি x, 2x প্লাস এখানে অক্সিজেনের আমরা যোজনী কত জানি? অক্সিজেনের যোজনী হচ্ছে -2। তাহলে এখানে অক্সিজেনের যোজনী যদি -2 হয়, এখানে কয়টা অক্সিজেন আছে? 7টা। তাহলে আমরা কি করব 7 গুণ ইকুয়াল আমরা দিব কি 0। এটা অনেক ইম্পর্টেন্ট, এরা এই টাইপের ম্যাথগুলা প্রায় এমসিকিউ তো আসে, প্রায় আসে। আমরা কি করব, এটা আমরা গুণ করলে কত পাবো? 2 প্লাস 2x মাইনাস কত হবে 7 দুগুণা 14 ইকুয়াল হচ্ছে কত? 0। তো এবার আমরা কি করব যে 14 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে আমাদের কত থাকবে? -12 থাকবে। তাহলে আমরা লিখতে পারি 2x মাইনাস কত 12 ইকুয়াল 0। এবার আমরা কি করব, সংখ্যাগুলোকে 1 দিয়ে করব এবং x গুলোকে 1 দিয়ে করব। তাহলে বা আমরা লিখতে পারি 2x ইকুয়াল 12, x ইকুয়াল কত হবে যে 12/2। আমরা এখানে একটা প্লাস দেব, কি দেব? প্লাস দেব। তাহলে x ইকুয়াল আমরা লিখতে পারি কত? +6। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে s এর জারণ মান যেহেতু x ধরে নিয়েছি, তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যৌগের কেন্দ্রীয় মৌলের জারণ মান কত? +6। অবশ্যই এখানে কি দিতে হবে? প্লাস দিতে হবে, তাছাড়া এটা কি হবে না? সঠিক হবে না। তাই এটা আমরা খুব সহজে জানলাম। এটা কি যে এটা প্রায় খ নম্বরে এবং এমসিকিউ তে আসে এই টাইপের জারণ মান নির্ণয় করা। এবার আমরা কি করব যে গ নাম্বারটা দেখব, যে গ নাম্বারটা আমরা কিভাবে সলভ করব। এখানে বলছে কি 2 নং বিক্রিয়া একটি জারণ বিজারণের যুগ্মপদ ঘটে। তাহলে 2 নং বিক্রিয়া কি ঘটে? জারণ বিজারণের যুগ্মপদ ঘটে। এটা সপ্তম অধ্যায়ের একটা বেশ কঠিন একটা টপিক, যে জারণ বিজারণ কিভাবে সংগঠিত হয়। আমরা একটু বেসিক আলোচনা করি যে জারণ বিজারণ বলতে আমরা কি বুঝি। জারণ, মনে রাখবা জারণ মানে কি ইলেকট্রন ছাড়বে, জারণ মানে ইলেকট্রন ছাড়বে।
জারণ মানে প্লাস চার্জ বৃদ্ধি পাবে, প্লাস চার্জ বৃদ্ধি পায়, প্লাস চার্জ বৃদ্ধি পায়। এবং বিজারণ, বিজারণ মানে কি মাইনাস চার্জ কি পাবে, বৃদ্ধি পাবে, মাইনাস চার্জ বৃদ্ধি পায়। আমরা এটা বলতে পারি যে বিজারণ মানে কি প্লাস চার্জ হ্রাস পায়। তো এখানে দেখি যৌগটা আমাদের কি দেওয়া আছে, জিঙ্ক প্লাস কপার সালফেট। তো আমরা যৌগটা উঠাই, যে আমরা হচ্ছে কিভাবে সমাধান করব বা হচ্ছে কিভাবে আমরা পরীক্ষায় খাতায় লিখবো। তো প্রথমে আমরা কি করব, যে 2 নং বিক্রিয়াটা উঠাবো, জিঙ্ক প্লাস কি, জিঙ্ক প্লাস কপার সালফেট। এখান থেকে আমরা কি পাচ্ছি, মূলত এখান থেকে আমরা পাচ্ছি যে জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কি কপার। তো আমাদের এখান থেকে কিছু জিনিস মনে রাখতে হবে, যে হচ্ছে কাদের জারণ মান 0 বা কাদের জারণ মান 1 2 এগুলো জানতে হবে আমাদের। যেমন মুক্ত মৌলের ক্ষেত্রে, মুক্ত মৌল তাহলে কি, মুক্ত মৌলের জারণ মান কত, জারণ মান 0। তাহলে মুক্ত মৌলের জারণ মান 0। এখানে মুক্ত মৌল বলতে আমরা কি বুঝি, যদি হচ্ছে কি ধাতুগুলো কি থাকে, যে একাই থাকে, অর্থাৎ সিঙ্গেল অবস্থায় যদি থাকে, তাহলে তাদের জারণ মান কত হবে, 0 হবে। যেমন আমরা এখানে বলতে পারি জিঙ্ক এর জারণ মান কত, 0। কপার এর জারণ মান কত, 0। যদি আমরা এখানে বসাই যে অ্যালুমিনিয়াম থাকে, এর জারণ মান কত হবে, 0 হবে। অর্থাৎ যারা হচ্ছে কি, যে যেগুলো হচ্ছে সিঙ্গেল অবস্থায় থাকবে, তাদের জারণ মান কত হবে, 0 হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে যারা হচ্ছে দ্বিযোজী মৌল, যারা দ্বিযোজী মৌল, তাদের জারণ মান কত হবে, 0 হবে। যেমন হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে এদেরও কি জারণ মান কত হবে, 0 হবে, এদেরও জারণ মান 0 হবে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, যে এইখানে জিঙ্ক সিঙ্গেল অবস্থায় আছে, তাহলে এর জারণ মানটা কত হবে, 0। এখানে কপার সিঙ্গেল অবস্থায় আছে, তাহলে এর জারণ মান কত হবে, 0 হবে। আচ্ছা, এবার দেখি এটা কি যৌগ অবস্থায় আছে না, তাহলে এখানে যৌগ অবস্থায় থাকলে কোপারের চার্জ কত হবে, এখানে কোপারের চার্জ হবে +2। আর এখানে সালফেট একটা কি যৌগমূলক, তাহলে যৌগমূলক সালফার যৌগমূলকের আমরা চার্জ বা যোজনী কত জানি, বা চার্জ জানি হচ্ছে -2। এবার এখানে দেখি জিঙ্ক, এখানে -2, এটা কত হবে, +2। তাহলে এখানে সালফেট, এখানে হচ্ছে সালফেট, এরা কি, এরা প্রত্যেকটা হবে কি -2। তো এখন আমরা কি করব, যে দেখি যে জিঙ্ক 0, এই 0 থেকে কত গেছে, +2 গেছে, 0 থেকে +2। আমরা বললাম কি, যদি প্লাস চার্জ বৃদ্ধি পায়, প্লাস চার্জ বৃদ্ধি পেলে কি ঘটে, জারণ ঘটে। প্লাস চার্জ বৃদ্ধি পেলে কি ঘটে, জারণ ঘটে। এবং মাইনাস চার্জ বৃদ্ধি পেলে কি ঘটবে, বিজারণ ঘটবে। তো এখানে দেখি 0 থেকে +2, তাহলে কি প্লাস চার্জ বৃদ্ধি পাইছে, তাহলে প্লাস চার্জ যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা এটা কি বলতে পারি, জারণ বলতে পারি। তাহলে এখানে কি ঘটছে, জারণ ঘটছে, এখানে জারণ ঘটছে। আবার এই যে কোপার 2+ থেকে 0 আসছে, তার মানে কি, এখান থেকে বলতে পারি না মাইনাস চার্জ বৃদ্ধি পাইছে, অথবা আমরা বলতে পারি যে হচ্ছে প্লাস চার্জ হ্রাস পাইছে। প্লাস চার্জ যদি হ্রাস পায় অথবা মাইনাস চার্জ যদি বৃদ্ধি পায়, তাহলে সেটা কি ঘটবে, বিজারণ ঘটবে। তাহলে এটা কি ঘটবে, তাহলে এটা ঘটবে হচ্ছে বিজারণ। এইভাবে হচ্ছে আমরা খুব সহজে জারণ বিজারণ কি করতে পারি, বা জারণ বিজারণের যুগ্মপদটা খুব সহজে আমরা সমাধান করতে পারি। তো এটা আরেকভাবে বলা যায়, যে হচ্ছে জিঙ্ক তোমার হচ্ছে 2টি ইলেকট্রন ছাড়বে, জিঙ্ক প্লাস হবে। কোপার হচ্ছে 2টি ইলেকট্রন গ্রহণ করে, কোপার 0-তে আসবে। তো এগুলো হচ্ছে বিস্তারিত আলোচনা, এইভাবে যদি আমরা পরীক্ষার হলে দিই তাও হবে ইনশাআল্লাহ। এবার হচ্ছে আমরা কি করব, ঘ নম্বরটা সমাধান করার চেষ্টা করি। যে ঘ নম্বরে কি বলছে দেখো, দেখি যে এখানে বলছে যে 1 নং বিক্রিয়ার সাম্য অবস্থার উপর তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করতে বলছে। তো এটা আমরা মূলত জানি কি, লাস-আতেলিয়ারের নীতি। তো লাস-আতেলিয়ারের নীতিতে কি বলছে, তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাবের কথা বলছে। তবে এখানে কিসের দেওয়া আছে, তাপ এবং চাপের প্রভাবের কথা বলা হচ্ছে। তো এখানে দেখি যে এই বিক্রিয়াটা আগে দেখি, যে বিক্রিয়াটা আমরা আগে লিখি ঘ নম্বরে কি বলছে, যে বিক্রিয়াটা কি বলছে, যে N2 প্লাস হচ্ছে H2, এইটা একটা উভমুখী বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে এটা। তাই এখানে কি দেওয়া আছে, ডেল এইচ এর মান দেওয়া আছে কত, -92 জুল পার মোল। আচ্ছা,
-92 জুল পার মোল, তাহলে আমরা বলতে পারি কি এটা একটা উভমুখী বিক্রিয়া এবং কি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন প্রশ্ন হলো যে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? যে সকল বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো? তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। এখন আমরা চিনবো কিভাবে যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া? যদি ডেল এইচ এর মান কি, ডেল এইচ এর মান কি হয়? আচ্ছা, তাপ উৎপাদী চিনার উপায় যে তাপ উৎপাদী, তাপ উৎপাদী, তাহলে ডেল এইচ যদি কি হয়? মাইনাস হয়। ডেল এইচ যদি মাইনাস হয় এবং ডেল এইচ যদি না থাকে, ডেল এইচ যদি না থাকে আর সেটা যদি কি হয়? প্লাস হয়, তাহলে এই দুইটা চিহ্ন দ্বারা বুঝবো কি এটা তাপ উৎপাদী। এবং তাপ হারি কিভাবে বুঝবো? তাপ হারি, তাপ হারি বোঝার জন্য ডেল এইচ এর মান কি হবে? অবশ্যই প্লাস হইতে হবে, আর ডেল এইচ যদি না থাকে তাহলে সেটা কি হইতে হবে? মাইনাস হতে হবে। তাহলে বুঝবো এটা কি তাপ হারি বিক্রিয়া। তো এখানে দেখো যে তাহলে এখানে কি আছে? ডেল এইচ এর পর কি আছে? মাইনাস আছে। মাইনাস থাকলে সেটা কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়া। এবার আমরা প্রশ্নটা কিভাবে সলভ করব? যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাবের ক্ষেত্রে, তাপের প্রভাবের ক্ষেত্রে যে তাপের প্রভাব। আচ্ছা, এখন আমরা যদি কি করি যে এটা একটি, আমরা কিভাবে ব্যাখ্যা দেব যে এটা একটি উভমুখী বিক্রিয়া এবং তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্য অবস্থার উপর যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কি ঘটনা ঘটবে? যে সাম্য অবস্থার উপর যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? তোমার ডান থেকে বাম দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বাড়বে এবং উৎপাদের পরিমাণ কমবে। আবার যদি সাম্য অবস্থার উপর তাপমাত্রা হ্রাস করি তাহলে কি ঘটনা ঘটবে? যে সাম্যের অবস্থান কোন দিকে যাবে? সাম্যের অবস্থান বাম থেকে ডান দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বাড়বে এবং অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়বে এবং বিক্রিয়কের পরিমাণ কমবে। এটা হচ্ছে আমাদের কিসের? তাপের প্রভাব, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব। যে আমরা বললাম কি যে সাম্য অবস্থার উপর যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সেটা কি সাম্যের অবস্থান কোন দিকে যাবে? পিছন দিকে যাবে, অর্থাৎ পশ্চাদমুখী হবে। অর্থাৎ কিসের পরিমাণ বাড়বে? যে বিক্রিয়কের পরিমাণ বাড়বে, উৎপাদের পরিমাণ কমবে। এবং যে তাপমাত্রা হ্রাস করি তাহলে সেটা কি হবে? যে সমুখমুখী বিক্রিয়া হবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়বে এবং বিক্রিয়কের পরিমাণ কমবে। এটা হচ্ছে আমাদের কি যে সাম্য অবস্থা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এবার এখানে দেখো যে তাপের প্রভাব গেল, এবার হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে চাপের প্রভাবের ক্ষেত্রে মনে রাখবা যে হচ্ছে কঠিন পদার্থে চাপের প্রভাব থাকে না। কঠিন পদার্থে চাপের প্রভাব থাকে না, তাহলে শুধু কি তরল এবং গ্যাসীয় পদার্থের কি থাকে? চাপের প্রভাব থাকে। তো এখানে আমরা দেখি যে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে কিনা। তো এখানে বিক্রিয়াটা কি বলছে? বিক্রিয়াটা কি বলছে যে এটা একটা বিক্রিয়া না, এটা হচ্ছে একটা কি বিক্রিয়া। আমরা ডেলেজ গুলা কি করলাম? বাদ দিয়ে দিলাম। এবার হচ্ছে যে এই বিক্রিয়ার চাপের প্রভাব আছে কিনা। একটা কথা আমি বলি যে চাপের প্রভাব থাকবে কিনা সেটা নির্ভর করবে কিসের উপর? অণু সংখ্যার উপর। ঠিক আছে, এবার আমরা যদি একটা সাধারণ একটা ধারণা দিচ্ছি যে এ প্লাস হচ্ছে বি, এখানে আমরা যদি দেই যে হচ্ছে সি প্লাস ডি, অর্থাৎ যদি দেখি যে এখানে মোট অণু সংখ্যা কত? 2, এখানে 1 আর 1 মোট কত? 2। অর্থাৎ এই বিক্রিয়ার দুই পাশে যদি কি হয়? অণুর সংখ্যা যদি কি হয়? সমান হয়, তাহলে চাপের প্রভাব থাকবে না। চাপের প্রভাব থাকবে না। এখন আমরা যদি এখানে দেখি এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখি যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি এখানে 1, তার মানে 1 আর 3 কত হয়? মোট 4। আর এই দিক দেখি যে এদিক কত আছে? 2। অর্থাৎ তাহলে এই বিক্রিয়া কি হবে? চাপের প্রভাব থাকবে। তাহলে এই বিক্রিয়া যদি চাপের প্রভাব থাকে তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কি করি? সাম্য অবস্থার উপর চাপ দেই তাহলে কোন দিকে যাবে? একটা কথা মনে রাখবা যে হচ্ছে যার অণু সংখ্যা কম সেই দিকে কি হয়? চাপ বৃদ্ধি করলে সেই দিকে সাম্যের অবস্থান হয়। তো এবার এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করব? যদি সাম্যের অবস্থান বা সাম্য অবস্থায় যদি চাপ বৃদ্ধি করি তাহলে সাম্যের অবস্থান কোন দিকে হবে? সম্মুখ দিকে হবে, অর্থাৎ সম্মুখমুখী হবে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে বাম থেকে ডানের দিকে যাবে এবং বিক্রিয়কের পরিমাণ উৎপাদের পরিমাণ বাড়বে এবং বিক্রিয়কের পরিমাণ কমবে। এবার হচ্ছে যদি কি করি যে এই বিক্রিয়া যদি আমরা সাম্য অবস্থার উপর চাপ হ্রাস করি, চাপ যদি কি করি? হ্রাস করি, তাহলে কি ঘটনা ঘটবে? চাপ হ্রাস করলে যে এটা হচ্ছে যে চাপ কমাই দেই তাহলে যেদিকে অনুসংখ্যা বেশি সেদিকে যাবে, অর্থাৎ সাম্যের অবস্থান পশ্চাদমুখী হবে। অর্থাৎ বিক্রিয়াটা কি হবে? যে ডান থেকে
বামে যাবে, ডান থেকে বামে যাবে, অর্থাৎ আমাদের এখানে বিক্রিয়কের পরিমাণটা বাড়বে এবং হচ্ছে উৎপাদের পরিমাণটা কমবে। এটা হচ্ছে এই ব্যাখ্যাটা যদি আমরা দিতে পারি তাহলে আমরা এই ঘ নাম্বারে 4-এ 4 পাবো ইনশাল্লাহ। তো হ্যালো স্টুডেন্ট, যে হচ্ছে এই যে আমরা একটা সৃজনশীল করলাম কত অধ্যায়ের, 7 অধ্যায়ের রসায়নের 7 অধ্যায়ের যে একটা সৃজনশীল করলাম, এই সৃজনশীলটা যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ যে 2026 সাল বা 27 সাল এইচএসসি-তে আমরা একটা সৃজনশীল কমন পাবো ইনশাআল্লাহ। তো হচ্ছে কি যে 7 অধ্যায়ের যে জারণ বিজারণের যুগ্মপদ অথবা লাসাতেলের নীতি থেকেই আমাদের কি হয়, ম্যাক্সিমাম সৃজনশীল গুলো হয়। তো এই সৃজনশীলটা যদি আমরা কি করতে পারি, যে আয়ত্তে আনতে পারি, তাহলে আমরা এসএসসি 26-এ একটা সৃজনশীল কমন পাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। এরপরে হচ্ছে কোনো যদি সমস্যা থেকে এই অধ্যায়ের, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা সলভ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।